এটা কিন্তু এখন আপামর জনগোষ্ঠীর মধ্যেই এটা জিজ্ঞাসা। হ্যাঁ, স্বৈরাচার তো নাই, হাসিনা পালিয়ে গেছে, দোসরও পালিয়ে গেছে, তারপরেও কেন তারেক রহমান এখনো দেশে আসছে না? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বাইরে গেলেন, আসছেন, কিন্তু পরিবারের আরো 2 জন আসছেন। এটা নিয়ে ফেসবুকে অনেক লেখালেখি আছে, অনেকে লিখছেন, অনেকটা ভাবে প্রশ্ন করছেন, অনেক ধরনের মানে যা অনাকাঙ্ক্ষিত কথা বলছেন। পাশে কিন্তু ওটা থেকে যায়, তারেক রহমান আসছেন না কেন? এখানে বলা হয়েছে যেটা দাবিটা আজকে, তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা। সর্বোচ্চ নিরাপত্তাটা কোথায় দিবে? দেশে তো। তারেক রহমান দেশে ফেরার ক্ষেত্রে কোন গোপন বাধা আছে কিনা এটা আমরা কিন্তু অজ্ঞাত। আমরা যদি আইনা দরদ দেখি, আমরা শুনি যে ওনার সব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন কোন অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে, বা খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা অভিযোগ করা হয়েছে, তো অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, সকল মামলায় তিনি আজকে বিচার বিভাগ থেকে সকল থেকে তিনি অব্যাহতি লাভ করেছেন, অর্থাৎ তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এই যে মামলাগুলি হয়েছে, যখন হয়েছে কোন একটা প্রেক্ষাপটে, সে প্রেক্ষাপটটা আপনারা একটু পিছনে যান, 11/11 বলে খ্যাত, অর্থাৎ 7 সালে যে চক্রান্তের মধ্য দিয়ে 1/11 মধ্য দিয়ে সামনে কটা বেসামরিক লোক আর পিছন থেকে মুহাম্মদের কল কাঠিতে দেশটা চলত 2টি বর্ষ। এই মামলাগুলি তখনকার, এই মামলাগুলি দেখানোর গ্রাউন্ড তৈরি করছে কারা? নাম ধরে না বললেও আপনারা বুঝবেন। কয়েকটি মিডিয়া হাউস অত্যন্ত সোচ্চার এবং সচল ছিল, তারা গল্পের পর গল্প লিখে গেছে। তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের ওটা, অর্থাৎ বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে লেখা হয়েছে। এবং 11 ওটা সকালকে যে রাজনৈতিক বিশ্লেষণ ছিল 2- থিওরি, কিন্তু দেখা গেল যে না, একটা মাইনাস হলো, একটা প্লাস হলো, ঠিক না? এবং তিনি ক্ষমতায় এসে 8,000 কত মামলা, 11 সামরিক, আধা সামরিক বা সামরিক সমর্থিত সরকার ফখরুদ্দিন যত মামলা দিয়েছে সব মামলা খারাপ। কিন্তু 11 সময় আমাদের বিরুদ্ধে যত মামলা দিয়েছে বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য যত মামলা দিয়েছে, এখনো অনেক মামলা চলমান। ঠিক এই মামলা এবং একটা জাগরণ সৃষ্টি, বিদ্বেষ বিএনপির বিরুদ্ধে, এবং এই পত্রপত্রিকাগুলো তার নেপথ্যে কাজ করেছে। আজকে তারেক রহমান মামলা থেকে খালাস, তার মেরুদণ্ডটা যে ভাঙা হয়েছে ওটা তো খালাস হয়নি। খালেদা জিয়া আজকে মামলা থেকে খালাস, কিন্তু তাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানা যেভাবে নির্যাতন করা হয়েছে, চিকিৎসা করতে দেওয়া হয় নাই, এটা আমার বলতে হয় না। আপামর জনগোষ্ঠী, আবার বৃদ্ধ বনিতা, কিশোর থেকে আরম্ভ করে বৃদ্ধা পর্যন্ত অনেকেই যন্ত্রণায় ছটফট করছেন। কেন এই বয়সের মহিলা, যার ভাষায় কেন এইরকম শাস্তি দিচ্ছে? এমনকি আওয়ামী লীগের ভিতরে অনেকের লোক বলছে এতটা বাড়াবাড়ি ভালো হচ্ছে না। এখন প্রশ্ন, যারা 11 সৃষ্টি করতে চেষ্টা করছেন তারা কি গত না জীবিত? তারা কি এখনো আছে সেই মিডিয়াতে?
এখনো কি আছে সেই বুদ্ধিজীবীরা যারা কলকাঠি নাড়ছে? এবং এর মধ্যে অনেকে ওদের ঘর বাড়ি বলতে গেছেন একটা কিছু পাওয়ার জন্য, হয়তো পান নাই। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে 17 বছর আমরা সকলে আন্দোলন করছি। এখানে ছোট দল বড় দল বলে কোনো কথা না, মনটা সবার সমান, সামর্থ্যটা হয়তো তাদের সকলের সমান না। যার যার সামর্থ্য থেকে তার আত্মবিশ্বাস এবং মনোবল নিয়ে হাজার হোক শত হোক যে যেখানে পারছে প্রত্যেকটা আন্দোলনই তারা নামছে, নাজেহাল হচ্ছে, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, মামলার আসামি হয়েছেন। আজকে এই সরকারের পিছনে কে কলকাঠি নাড়ে? সাদা সেলিমের মতো সাহস আমার নাই, নাম ধরে বলতে পারবো না। ওই একাগ্র যারা সৃষ্টি করছে তারাই এই সরকারকে নেপথ্য থেকে নাচাচ্ছে। আপনারা সবাই নিজে নিজে একটু বিশ্লেষণ করবেন, নিজেদের জিজ্ঞেস করবেন, উত্তরটা নিজেই খুঁজে পাবেন। একটা বহুলা স্লোগান আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। জামাতে ইসলাম তো আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। জামাতে ইসলাম তো একটা নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগ করছে না। ন্যায় অন্যায়টা হলো পরের কথা, করছে তো নিষিদ্ধ। জামাতে ইসলাম তো এখনো নিবন্ধন ফেরত পাচ্ছেন না নাকি? কিন্তু আমার সরকার খুব গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামকে, ওর নিবন্ধনের দরকার নেই। কারণ এই সরকারের একজন মহিলা আছে, তার স্বামী আছে, তাদের নাকি কাবিল নেই। তাদের কাবিল নাই, মানে একসঙ্গে বাস করতে করতে স্বামী স্ত্রী ছবি সবাই চিনে। যদি জিজ্ঞেস করা কাবিল আছে কিনা, দেখাইতে পারবে কিনা সন্দেহ আছে। তো সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এটা জনগণের দাবি করতে হবে। কেন? যদি হাসিনা নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে, তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? কি প্রয়োজন? কি বুঝাতে চান? কি বুঝাতে চান এটা আমাদের বুঝতে হবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে একমত বা দ্বিমত পোষণ করছি না। আমি রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে বলছি, কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার মধ্যে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। সমাধান মানসিকতা। এই ফ্যাসিবাদীরা যেভাবে দেশ চালাইছে, আপনি যদি একটা ন্যায়ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করতে পারেন, আইনের শাসনটাকে বলবৎ করতে পারেন, তাহলে কোন দল কখন নিষিদ্ধ হবে সেটা জনগণের মন্ত্রই লেখা হয়ে যাবে। কারণ পাকিস্তান সৃষ্টির পিছনে মূল শক্তি মুসলিম লীগ। আজকে কি বাংলাদেশে খুঁজলে মুসলিম লীগ পাওয়া যায়? আছে নাকি? ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানী আওয়ামী লীগের চেয়েও সাংগঠনিকভাবে শক্তি ছিল। 70-এর নির্বাচনে মাওলানা ভাসানী বললেন ভোটের আগে ভাগ চাই। যেমন এখন নির্বাচন না, গণতন্ত্র না, আগে সংস্কার, তারপরে একই রকম কিন্তু প্রায় কাছাকাছি। এবং ওদের ন্যাশনাল আওয়ামী পার্টি যদি নির্বাচনে না হতো, তাহলে শেখ মুজিবের আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়াটা সহজ হতো না। অত্যন্ত দূরদর্শী মাওলানা ভাসানী ওয়াকাবার দিচ্ছে শেখ মুজিবকে একসঙ্গে রাখতে, এই বাংলার বাঙালিদেরকে, এই বাংলার স্লোগান দিয়েই কিন্তু ওই নির্বাচনটা ছিল পশ্চিম পাকিস্তান ভার্সেস পূর্ব পাকিস্তান, বাঙালি এবং অবাঙালি, বাঙালি এবং অবাঙালি। আপনার 70 নির্বাচনের আগে মাঝামাঝি একটা সময়, অর্থাৎ সুযোগ ঘোষণার আগে, আপনারা জানেন বলাকা সিনেমা হলের সামনে
2টি টিকিট ব্লেকার মারা গেছে বিহারে। আমি নাম বলছি না, 2জন ছাত্র নেতা 3জন ছাত্র নেতা শেখ সাহেব দেখা করতে গেছে। তারপরে তার মাথার মধ্যে হাত দেওয়া দেয়, এই তোরা বলে বল গুন্ডা হয়েছে, এই বড় কাজ সিনেমা যেগুলো ব্ল্যাক মার্কেট বিহারি করে কিছু করতে পারিস না। আর কি দাদাই বলছে, মিয়া ভাই আনন্দের আর সীমা নাই, এয়া 2টা ডেগার কিলা 2টার বেলা হয়েছে। মনে করেন একটু, এখন সারা দেশে প্রত্যেকটা জায়গায় খালিশপুর, সৈয়দপুর, ঢাকায় বিহারি বাঙালি একটা রায়ট হয়ে গেল। এই বিহারি বাঙালির রায়ট দিয়ে কিন্তু বাঙালিদেরকে এক করে ফেলল শেখ সাহেব। এইসব বিষয়গুলো শেখ মুজিব ভালো বুঝত, কখন কোনটার মধ্যে আগুন দিয়ে কোনটা জ্বালানো যায়। তাই আজকে ইউনাইটেড পিপুলস পার্টি বেশ বড় দল, ক্যাপ্টেন হারিম চৌধুরী, কাজী জাফর আহমদ আছে নাই, এমন অনেক রাজনৈতিক দলের এক সময় জাসদ, এটা তো অনুবক্ষণ যন্ত্র দিয়ে আবার দেখতে হবে অনুপরমাণু কত টুকরা হয়েছে, এটা একখানে জাসদ বলা যায় না। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা বিরোধী, জনগণের ইচ্ছার বিরোধী যে সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড থাকে তারা একসময় এমনি বিলীন হয়ে যায়। আমরাও ছোটবেলায় যে সকল মাছ খেয়েছি বা অনেক কিছু দেখেছি, এখন বাজারে এগুলো করে পাওয়া যায় না, আমরা বলি বিলীন হয়ে গেছে। সুতরাং সরকার যদি, আমরা তো মনে করি যে আমাদের যে প্রয়োজন ফর দ্য কান্ট্রি, ফর দ্য সোভারেন্টি, ফর দ্য ডেমোক্রেসি। তো ডক্টর ইউনূস সাহেব যদি বিশ্বাস করেন যে আওয়ামী লীগ এটা প্রয়োজন গণতন্ত্রের জন্য, আওয়ামী লীগ এটা প্রয়োজন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আওয়ামী লীগ যদি এই যে চুরি চামারি করার মধ্য দিয়ে দেশটাকে শেষ করে আজকে লুটপাটের শীর্ষ নারী শেখ হাসিনা করেন না, এটা নিয়ে আবার দ্বিধাবিভক্তির দরকার করেন। এখন জামাত ইসলাম নিষিদ্ধ আছে, এখনো কিন্তু নিবন্ধিত হয় নাই। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, আমার সাথে একমত হওয়ার জন্য বলছি না। কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে দিল, পরশুদিন ডক্টর ইউনূস বিএনপি নিষিদ্ধ ঘোষণা করবেন না, তার গ্যারান্টি কি? কি গ্যারান্টি? আপনারা বলেন নির্বাচন, খালি বিএনপি নির্বাচন করে মানে নির্বাচন তো আমরা 17 বছর যাবত চাই, 17 বছর তো অপরাধ করছে। যতদিন নির্বাচন না হয় এর চেয়ে বেশি অপরাধ করতে হলো আমরা প্রস্তুত আছি। আমরা জনগণের ভোটের মাধ্যমে জনগণের মালিকার জনগণের হাতে দিতে চাই। জনগণ সিদ্ধান্ত নেব কাকে রাখবে, কাকে ফেলবে, কাকে দলে রাখবে, কাকে রাখবে না। প্রসঙ্গত যেটা আছে, আব্দুল হামিদ সাহেব চলে গেল, উনি লুকিয়ে যাবে। কিন্তু আব্দুল হামিদ লোকটা যেমনই হোক, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট, কোন সংস্থা জানে না তিনি ভিসা খাচ্ছেন? কোন সংস্থা জানে না তিনি বিমানের টিকিট কাটছেন? কোন সংস্থা জানে না তার ফ্লাইট কয়টায়? আমরা আজ পর্যন্ত ঢাকার বাইরে বাংলাদেশে বেড়ে যেতে পারি না, সব তটস্থ হয়ে যায়। উনি ভিআইপি রুমে গেলেন, আমরা গেলে তো সারিফটু বসছেন, মানে উপরে যোগাযোগ হওয়ার পরে। এখন বিমানবন্দর থেকে যে তিনি এখান থেকে ইমিগ্রেশন ক্রস করলেন উইদাউট দি কনসেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আই ডোন্ট বিলিভ যে সে ঢাকা ত্যাগ করতে পারছে। সরকারের মধ্যে তো অনেক ধরনের সরকার আছে। আমি আবিষ্কার করেছি 3 রকমের সরকার, একটা ডক্টর ইউনূসের সরকার, আর একটা ছাত্রদের সরকার, ওই সরকারের মধ্যে প্রতিনিধি আছে, আর একটা সরকার আছে অজ্ঞাত, তাদেরও কিছু ক্ষমতা আছে, যেটা আপনার স্টেক হোল্ডার প্রধান রাজনীতিতে। অর্থাৎ একটা রাজনৈতিক দলের ক্ষমতা আসা, সরকারে থাকা,
অথবা সরকার থেকে বিতাড়িত করার জন্য দেশি বেশি স্টোক হোল্ডাররা যখন তারা ইকুয়েশন এক না হয় ততক্ষণ পর্যন্ত সরকার করেন, ততক্ষণ পর্যন্ত একটা সরকার আসে না। তাহলে সব স্টেক হোল্ডারই তো কম বেশি আছে না। আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তান ভারত যুদ্ধ চলছে, আমাদের কি কোনো উৎকণ্ঠা উদ্বেগ নাই? আমরা কেন কোনো কথা বলছি না? কেন বলছি না? আজকে আরাকানদের সাথে মানবিক কারণে প্যাসেজের ঘোষণা দিল, যখন জনগণ খুশি উঠল তখন তারা পিছিয়ে গেল। তারা কিন্তু এখনো বলে নাই এরকম চিন্তা আমাদের মাথায় নাই, ভাবনাটা আছে, অর্থাৎ আপাতত জনরোষের চাপে থেমে আছে। তাই সুতরাং আমরা সুস্পষ্টভাবে আপনার বাড়িতে জোটের আজকের বিষয়বস্তু মূল একটা আমি মনে করি, সেটা আমাদের প্রিয় নেতা, সংগ্রামী নেতা বিদেশে বসেও যে একটা সফল আন্দোলন করা, যে একটা সরকার পতন ঘটানো যায় আর সব লোককে যে ঐক্যবদ্ধ করা যায়, এটা করে তিনি প্রমাণ করেছেন। লেনিন সে পারবে, সে পারছে, বাকিটুকু পারবে। এই বাকিটুকু না পারার জন্য তো বাধা থাকতে পারে, দেশে তো এই বাকিটুকু সারতে বেশি সময় লাগবে না। এখন সরকারের মুখে থেকে আমরা জানতে চাই তারেক রহমানের দেশে ফেরার পিছনে কোনো বাধা নাই। আমরা সরকারিভাবে ঘোষণাটা শুনতে চাই। অনেক রাজ্য বিদেশ থেকে আনছেন না প্রয়োজন, এই যে সংস্কার কমিশনের বিভিন্ন চেয়ারম্যান মেম্বার বানাইছেন, আনছেন না যারা বিদেশে থাকত। সুতরাং কেন চাই? জনগণের মধ্যে যে প্রশ্ন জিজ্ঞেস করছে, প্রশ্নের উত্তর যখন তারা রাজপথ থেকে আবিষ্কার করবে তখন তো আপনার সমস্যা হবে। সেই জন্যই বলবো সরকারের প্রধানের কাছে আপনি স্পষ্ট ভাষায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিদেশ দেশে ফিরতে কোনো বাধা নাই। সেকেন্ডারি নিরাপত্তা দেখা যাবো আল্লাহ কারে কোথায় মারে, কখন মারে, এটা কথা। আমি মনে করি নিরাপত্তা জনিত কারণটা এখানে কারণ না, যে অজ্ঞাত কারণটা আমাদের প্রশ্নের জবাব মিলছে না, সেই অজ্ঞাত কারণটা আমাদেরকে জ্ঞাত হতে হবে, জ্ঞাত হতে হবে। এবং জ্ঞাত হতে পারে অজ্ঞাত কারণটাও আমরা জনগণের ঐক্যবদ্ধ হয়ে যে বাধা হবে তাকে রাখবো না, পরিষ্কার করবো। যে বাধা হবে সে তাকে রাখবো না, সেই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হব। আমরা আন্দোলন করছি না, সরকারের বিরুদ্ধে বলছি না আপনি জনপ্রিয়, আমরা বলছি না, আমরা বলছি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, বিশ্বাস করতে চাই আপনারা দায়িত্বটা নিষ্ঠার সাথে সময় মতো জন আকাঙ্ক্ষিত মতো আপনি কাজটা সেরা করে যাবেন। এই কিন্তু এত সংস্কার করবেন কি নেই, কি পাওয়ার আছে না? সংবিধানের সাথে সংশ্লিষ্ট এখানে অনেকে পার্লামেন্ট মেম্বার থাকতে পারেন, মোস্তফা আছে উনি, যে সংবিধানের সাথে সম্পৃক্ত কোন আইন রদবদল করার ক্ষমতা এক্সিকিউটিভ অর্ডারের সরকারের হাতে থাকে না, সেটা পার্লামেন্ট দরকার। গণতন্ত্র এবং সংস্কারকে আপনারা মুখামুখি করছেন, সংস্কারের শত্রু গণতন্ত্র না, আর গণতন্ত্রের শত্রু সংস্কার না, বরং পারস্পরিক একটা অন্যটার পরিপূরক। আগে গণতন্ত্র আসলে অন্য সংস্কারগুলি করতে সুবিধা হবে। কেন? গণতান্ত্রিক মাধ্যমে জনগণের জেনুইন ভোটে যেই সরকারটা আসবে তারা অকপটে এগুলি ক্রমান্বয়ে এই সংস্কারগুলি সম্পন্ন করতে হবে। অর্থাৎ আজকের কনস্টিটিউশনে যেগুলি জনবিরোধী ক্লজ আছে এগুলিকে তারা বাতিল করে নতুন আইন তৈরি করতে পারবে। তাহলে গণতন্ত্র হল পূর্ব শর্ত
সকল সংস্কার সম্পন্ন করার জন্য। গণতন্ত্র আর সংস্কার তো কেউ কারো শত্রু না। হাসিনা বলছে উন্নয়ন, গণতন্ত্র তো উন্নয়নের বাধা ছিল না। গণতন্ত্র উন্নয়নের বাধা ছিল না, কিন্তু একটা জবাবদিহির জায়গা ছিল। এই জবাবদিহিটাটা দিতে হবে না দেখে এত টাকা লুটপাট করছে, এখন বিদেশে বলে অনেকে ভাগ পায় না। এই হাসিনার গোষ্ঠী, হাসিনা সহ যত টাকা লুটপাট করছে, যত রটে, তার তো কিছু বটে। আছে কোথায়? নাকি মাসির বাড়িতে আছে, না পিসির বাড়িতে আছে? তারা খাওয়াইলে খাইবো, তারা জায়গায় দিলে থাকবো, পৃথিবীতে কোথাও যাওয়া যাবো না। সুতরাং আমরা ধর্মে বিশ্বাস করি, সৃষ্টিকর্তা বিশ্বাস করি, সকল শক্তি তার হাতে। হাসিনার অনেক ক্ষমতা দিচ্ছে, কিন্তু মাত্র কয়েকদিনের ধরে হাসিনা পড়ে গেল এত শক্ত খুঁটির ঘর, তাই না? আজকে যারা আন্দোলন করছে, নতুন দল করছে, ভালো। এখন এই মুহূর্তে আমি ছোট্ট একটা গল্প বলবো, যে এক লোক পাশাপাশি গ্রামে, তার 200 টাকা দরকার। তো বলতো, ভাই আপনার তো অনেক টাকা আছে, আমার 200 টাকা দেন, আপনার 1 মাস করে দিয়ে দেন। তো সে বিশ্বাস করে টাকাটা দিয়ে গেছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, ওর টাকার কোনো খবর নাই। তো ওই যে টাকা পাওনাদার, সে রওনা দিচ্ছে, ও খবর পেয়েছে। তখন একটা শাবল দিয়ে উঠানের মধ্যে মাটি খুঁড়তেছে। আস্তে আস্তে বলে, কিরে কি করস? কয়ের কথা কয়েন না, এটা গাছ লাগানো। ভালো কাজ, কি গাছ লাগবে? তেঁতুল গাছ। তেঁতুল গাছ লাগাবি, লাগা, আমার টাকাটা দিবি না। আর আপনার টাকাটা মুখে কিন্তু তেঁতুল গাছটা লাগাইলাম, এই গাছটা বড় হইব, তেঁতুল হইব, বাজারে বিক্রি করবো, তারপর আপনারা টাকাটা দেবো। আপনি কি মানা করছে আপনার টাকা দেবো না? এটা কেমন কথা? আপনি আমার বিপদের টাকা দিচ্ছেন। এখন এই সরকার যে তেঁতুল গাছের বিচি লাগাইছে, এই বিচিতে গাছ হইব, বড় হইব, কবে ফল হইব, ততদিন পর্যন্ত কি আমার নির্বাচনের জন্য বসে থাকতে হবে? বসে থাকতে হবে? আমার এই ছোট্ট কথার মধ্যে মনে হয় আপনাদের অনেক প্রশ্নের উত্তর আসছে। আবার হঠাৎ করে দিলাম যে একটা ট্রেড লাইসেন্স পার্টি। আর ট্রেড লাইসেন্স দিলে কত শর্ত লাগে, একটা ইম্পোর্ট লাইসেন্স দিলে কতগুলো ক্যাপাসিটি শর্ত লাগে, লাগে না? একটা রাজনৈতিক দলের নিবন্ধন জাতীয় দিতে গেলে একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, একজন হ্যাঁ হ্যাঁ, আরেকজন ভ্যা ভ্যা, 4 জনের কি একটা রাজনৈতিক দল হয়ে যায়? হয়ে যায়? একটা জাতীয় পর্যায়ে, জেলা পর্যন্ত তার সংগঠন থাকতে হবে, থানা পর্যন্ত থাকতে হবে, ইউনিয়নে বাড়তে হবে। সুতরাং হঠাৎ করে একটা দিয়ে দিলেন, অর্থাৎ গণতন্ত্র শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীকে টুকরা টুকরা করতে পারলে মনে হয় শেখ হাসিনার যৌবন আবার ফেরত আসবে না। এই প্রশ্নে জনগণ কখনোই যে যেটাই ভাবুক, যাই করুক, কিন্তু ভোটের সময় দেখা যায় জনগণ তার সিদ্ধান্ত দিতে ভুল করেন না। দেশপ্রেম তাদের মধ্যে আছে, তারা জানে হিসাবটা মিলিতে হয় কি করে। তো সুতরাং আমরা বিশ্বাস করি যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে ফলাফল যাই হোক, জনগণ স্বস্তির সাথে ভোট দিয়ে তার মালিকানাটা ফেরত পাবে। সেজন্য আমি বলবো, কেউ নয় সাহেব বিবি, কেউ নয় গোলাম ভাই, বকশিস চাই না, মালিক হিসাবের পাওনা চাই। আমরা নির্বাচন চাই, আমরা তারেক রহমানকে ফেরত চাই। তারেক রহমান কেন আসে না, এর জবাব সরকারকে দিতে হবে। কারণ সে জানে, তারেক রহমান হয়তো প্রকাশ করছে না, সে জানে বাধা আছে, কোনো না কোনো বাধা আছে। তা নাহলে মাতৃভূমিতে তারেক রহমান ফেরত আসবে না। দিন রাত্রি পরিশ্রম করে সকল লোকগুলিকে একখানে করছে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে। কিসের জন্য? রাষ্ট্রীয় ক্ষমতার জন্য না তো। সে তো বলছে সবাই মিলে দেশ চালাবো, সবাই মিলে দেশ চালাবো, সবাই মিলেই একটা জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সংস্কার সম্ভব,
একা একা কোনো রাজনৈতিক দল সংস্কার করতে পারে নাই। উনি বলে নাই যে আমি আপনাদের ভোটের অধিকারের জন্য আন্দোলন করছি, ভোট আমাকে না দেন, কিন্তু আমার আপনাদের অধিকারের জন্য কাজ করতে দেন, আমার হাতকে শক্তিশালী করেন। উনি কি কখনো কইছে যে আমি ক্ষমতায় যাবো, এই জন্য ভোট চাই, এই জন্য আমার পতাকা তবে আসেন, বলছে? বলেন নাই। তো সুতরাং ভালো, আজকে যে প্রশ্নটি ঘুরপাক কাটছে সেই প্রশ্নটি আজকে টেবিলে এসে 12 দলীয় নেতৃবৃন্দ তাদের চিন্তা ভাবনার মধ্য দিয়ে তাদের আবেগ প্রকাশের মানে হলো এইটার সুরা চাই। এর জন্যই আমি আবার দ্বিতীয়বারের মতো শেষ পর্যায়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ এবং বিএনপির পক্ষ থেকে, সকল নেতা কর্মীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে জটিল প্রশ্নটা আজকে জনগণের সামনে তুলে ধরলেন। এই প্রশ্নের সমাধানের জন্য আগামী দিন আপনারা আপনাদের করণীয় করতে প্রস্তুত থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।